ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজকে আমরা শুরু করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের এই যে মেঘের মুলুক পড়াটা আছে, এর পড়াটা পড়িয়ে দেবো এবং প্রশ্ন উত্তর করিয়ে দেবো। 204 পাতায় আছে মেঘের মুলুক। আগের যে বড় পড়াগুলো আছে বিদ্যাসাগর, তারপরে তোমাদের হাতির মা, যেটা লীলা মজুমদার লিখেছে, সেটা আমি লিখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং আরেকটা লিখিয়ে দিয়েছি যেটা নরেন ছিল আমাদের বিশ্বজয়ী বিবেকানন্দ, তো সেটাও তোমরা দেখে আসতে পারো। চলো আজকে তোমাদের করবো মেঘের মুলুক। লিখেছেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো, ছিলাম মাঠে, এসেছি মেঘের মুলুক দার্জিলিংয়ে। কোথায় এসেছি তাহলে? দার্জিলিংয়ে। কলকাতার চেয়ে 7,500 ফুট, কলকাতার চেয়ে কত ফুট উঁচু? 7,500 ফুট উঁচু। সেটা যে কতখানি উঁচু মনের ভিতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত। দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার। কি বনের শোভা বড় চমৎকার? কোন পথে? দার্জিলিংয়ের পথে। একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয়, কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই। একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল। সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে, তাই তাই বোধহয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে। এমন সময় ড্রাইভার পোঁ করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল, আর হাতিও তা দেখে মাগো বলে লেজ উঠিয়ে দে প্রাণপণে ছুট। পরের কথা দেখো, ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নোর মতো এঁকে বেঁকে চলে। কিসের মতো? কেন্নোর মতো। কিসের মতো? কেন্নোর মতো এঁকে বেঁকে চলে। 30 ফুট এগুলে তার 1 ফুট উঁচুতে হয়। তাহলে 30 ফুট পথ এগুলে তার 1 ফুট উঁচুতে ওঠা হয়। 1,500 ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়। তাহলে কত ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয়? 1,500 ফুট। দেশে বসে আকাশের পানে তাকিয়ে যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই, তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে। ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায়, তখন আর বুঝতে বাকি থাকে না। আমরা যাকে কুয়াশা বলি, এ ঠিক সেই জিনিস। দূরে থেকে তাকে দেখলেই সে মেঘ, আর ভিতরে ঢুকলেই সে হয়ে যায় কুয়াশা। প্রায় 4,500 ফুট অব্দি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে। সেসব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না। তারপর যে হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তরমুখ হয়, অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চূড়োগুলো রোদে ঝিকমিক করছে। তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে। তখন আর বুঝতে বাকি থাকি না যে এবারে এক নতুন রাজ্যে আসা গেছে। তার নতুন রকমের হাওয়া, নতুন রকমের শোভা, সেখানে নতুন মানুষ, নতুনতর মেঘের খেলা। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম। তাহলে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন কি? ঘুম। দার্জিলিং তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে। ঘুম থেকে দার্জিলিং মোটে 5 মাইল। তাহলে ঘুম থেকে দার্জিলিং কত দূর? 5 মাইল। এইটুকু যেতে আর বেশি সময় লাগে না। চলতে চলতে হঠাৎ একবার মোড় ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায়। ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো। তাহলে পাহাড়ের গায়ে বাড়িগুলো কীভাবে সাজানো? ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে, ঠিক সেইভাবে পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো। দেখতে বাড়ি সুন্দর লাগে, কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘর বাড়িতে নয়, সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা। অনেকদিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের ওপর মেঘের খোকারা ঘুমিয়ে আছে। তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছেয়ে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে। তখনও সূর্য ওঠেনি। পূবের আকাশ লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র। ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো। ব্যস্ত হয়ে রং ঢেলে তুলি নিয়ে বসলাম। মনে হলো কতই কিছুই আঁকবো। দুষ্টু মেঘের খোকা, রোদের গন্ধ পেয়ে সেই বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে। তারপর 1 পা 2 পা করে না জানি কোন দেশের পানে তারা রওনা দিল। হিমালয়ের দিল ঢেকে, আমার আঁকবার আর আয়োজন সব দিল মাটি করে। দেখতে দেখতে তারা পাহাড়বন্দি বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো। তখন আর আশেপাশের বাড়িঘর গাছপালা কিছুই দেখবার জো নেই। আমাদের বাড়িখানা তো সে মজবুত আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে,
পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলছে না। এই কথাটাই বিশ্বাসকতা ভার হয়ে উঠল। আবার তার 10 মিনিট পরেই দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিকে রোদ ঝকমক করছে। ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে, তাহলে কখন ঘন ঘন রোদের রং বদলায়? ভোরে আর সন্ধ্যায়। তখন হিমালয়ের চেহারা পলে পলে নূতন হতে থাকে। কেমন 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 হতে থাকে? এই মিছরির খুদের মতো হয়, কখন আগুনের মতো হয়, কখন সোনার মতো হয়, কখন মুক্তোর মতো, কখন গরদের ওপর চাঁদির কাজের মতো, খড়ির মতো যেন জাদুকরের ভেলকি। এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো, বিকালে আবার সোনার মতো, আগুনের মতো, মানিকের মতো হয়ে পালা শেষ করে। বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ, সে যে কি সুন্দর, তার তুলনা কোথাও নেই। রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হেঁট করে। আরে কে তার কাছে লাজে মাথা হেঁট করে? রাজরানীর বহুমূল্য পোশাক আর মুকুট। এমনি করে রাত্রি এসে উপস্থিত হয়। তখন যদি আকাশ উজ্জ্বল চাঁদ থাকে, তবে তার শোভা হলো আরও বড় চমৎকার। অবশ্য তাতে তাক লাগিয়ে দেয় না, কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে। কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহ! আন্দাজ, অনুমান, ড্রাইভার, চালক। দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা। মিঠাই মানে মিষ্টি, দুষ্টু মানে খারাপ, গ্রাস মানে গিলে ফেলা, মজবুত মানে শক্তপোক্ত, চাঁদি মানে রূপো। চলো এবার প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। প্রথম একের প্রশ্ন কি আছে? মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? প্রশ্নের উত্তর দেখি। মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন। তারপরে প্রশ্ন কি আছে? দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে? দার্জিলিংয়ের পথে ট্রেন কেন্নোর মতো এঁকে বেঁকে চলে। তারপরে প্রশ্ন দেখো, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটি হলো হুম। তারপরে প্রশ্ন দেখো, পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো? ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজানো থাকে, পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবেই সাজানো থাকে। তারপরে প্রশ্ন, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। পরের প্রশ্ন আছে, দার্জিলিংয়ে ভোরের আকাশটি কেমন দেখতে লাগে? দেখো, দার্জিলিংয়ের ভোরের আকাশটি দেখতে লাজুক হাসির মতো লাগে। তারপর প্রশ্ন, সে দেখেই বলে আহা! কে বলে? দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য বা আকাশের উজ্জ্বল চাঁদের শোভা যে বোঝে সে দেখেই বলে আহা। তারপরে কি বলেছে? 2 নম্বরের প্রশ্ন দেখো, নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লেখো। খুবই সহজ। যুক্ত ব্যঞ্জন মানে কি? যুক্ত মানে দুটো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে থাকে, সেই যুক্ত ব্যঞ্জনগুলোকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। আমি সব এখানে লিখে দিয়েছি দেখো। দার্জিলিংয়ের মধ্যে যুক্ত ব্যঞ্জন কি আছে? বর্গীর জয় রেপ, র প্লাস বর্গীর জ। পরিষ্কারের মধ্যে যুক্ত ব্যঞ্জন কি আছে? পেটকাটার মধ্যে নয় কয়ে। আন্দাজের মধ্যে দন্ত নয় দয়ে। শক্তর মধ্যে কয় তয়ে। ট্রেনের মধ্যে টয় রফলা, আর মূল্যর মধ্যে লয় জফলা। ওকে, এবার 3-এরটা দেখো, গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি, যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি। এর মতনই, মানে গল্প থেকে বার করতে বলেছে, যুক্ত ব্যঞ্জন বার করে সেটাকে যুক্ত ব্যঞ্জন শব্দ বার করে তার মধ্যে থেকে যুক্ত ব্যঞ্জন বার করতে হবে। যেমন এরকম করলাম, সেমন অনেক কিছু আছে এর মধ্যে। যেমন যুক্ত ব্যঞ্জন অনেক কিছু আছে, এমন তোমরা লিখতে পারো দার্জিলিং, তারপরে আছে শক্ত আছে, ট্রেন আছে, এমনকি আর আছে তোমাদের ভেলকি আছে। আচ্ছা, তারপরে আছে বিশ্বাস আছে, ঠিক আছে। তারপরে তোমাদের মুক্ত আছে। আচ্ছা, বহুমূল্য আছে, উজ্জ্বল আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে আমি কয়েকটা লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। উজ্জ্বলের মধ্যে কোনটা যুক্ত বর্ণ? বর্গীর জয় বয়। ভেলকির মধ্যে লয় কয়ে। সুন্দর দন্ত নয় দয়ে। মুক্ত কয়ে তয়ে। বিশ্বাস তালবস্য বয়ে। পুষ্পক পেটকাটা মধ্যনস্বয়ে পয়ে। তারপর প্রশ্ন কি বলেছে দেখো, একই অর্থবিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে। মানে একই অর্থ হবে কিন্তু যুক্ত ব্যঞ্জন থাকতে হবে। অর্থ মানে এক, ঠিক আছে। যেমন প্রথমে আছে সাজ, তারপর আছে পাহাড়, তারপরে আঁকা, তারপরে মাঠ। প্রথমে সাজ হবে সন্ধ্যা, দন্তস্ব দন্তন্য ধয় জফলে আঁকা।
পাহাড় হবে পর্বত, বয়রে পর্বত মানেই পাহাড়। আঁকা অঙ্কন, উময়কায় দন্ত ন অঙ্কন। মাঠ প্রান্তর পরফলাকা দন্ত নেতয় র। প্রত্যেকটাতে দেখো ব্যঞ্জন বর্ণ দেয়া আছে আর একই অর্থ বোঝাচ্ছে। এগুলোই ছিল আজকের পড়া এবং প্রশ্ন উত্তর। তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও। অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমরা সবাই উপকৃত হবে এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। কোনো কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে সবার আগে প্রথম ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়। অ্যান্ড থ্যাংক ইউ।